সবাইকে স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। সোনিয়া হক আপনাদের সাথে আছে এবং আলোচনার আজকে বিষয় রেখেছি প্রতিশ্রুতি নির্বাচন, প্রতিহিংসার রাজনীতি। দর্শক, 2026-এর যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনটি ঘিরে এরই মধ্যে প্রার্থীরা তাদের জমজমাট যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি শুরু করেছেন, কিন্তু এই নির্বাচনে জয়ী হতে তারা নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। সেটি বাস্তবায়নযোগ্য হোক কিংবা শুধুই মাত্র কথার ফুলঝুরি হোক, যেটাই হোক না কেন, সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে আমার সাথে যুক্ত হয়েছেন স্টুডিওতে ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, গণফোরাম। স্বাগত জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান আপনাকে। এবং যেমনটা বলছিলাম, প্রতিশ্রুতি নির্বাচন, প্রতিহিংসার রাজনীতি আজকে আলোচনার বিষয় রেখেছি। কিছু বিষয় খেয়াল করে আসলে এই শিরোনামটি রাখা, সেটি হলো বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে দলের বিদ্রোহী প্রার্থী কিংবা একই দলের গ্রুপিংয়ের কারণে যে বিভিন্ন ধরনের মতভেদ তৈরি হয়, সে কারণে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলগুলোতে একে অপরকে নানা রকমভাবে কুৎসা, কুরুচিপূর্ণ, বিদ্বেষপূর্ণ বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে। আবার দেখছি যে ভিন্ন প্রতিপক্ষ বা ভিন্ন দলের প্রার্থীদের ওপর নানা রকমের হেনস্থা করা হচ্ছে বা তাকে অপমান করার চেষ্টা করা হচ্ছে তার যে সমাবেশগুলো হচ্ছে সেই জায়গাগুলোতে গিয়ে। আমি একটু মানে আলোচনায় আনতে চাই, সেটি হলো যে আমরা আশা করেছিলাম যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনটি একেবারেই অন্যরকম একটা নির্বাচন হবে, যেটি তথাকথিত রাজনীতির দোষারোপ কিংবা প্রতিহিংসার যে বিষয়টি রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে এসে এবারের নির্বাচনটি আলাদাভাবে যাত্রা শুরু করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের যে মন্তব্যগুলো, যে তাদের যে একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ির যে প্রবণতা, সেটি থেকেই গেছে। তো এই যখন অবস্থা, তখন আসলে আমরা যদি বলতে চাই যে এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর একে অপরকে দোষ দেওয়ার যে রাজনীতি কিংবা এই যে প্রতিহিংসাপূর্ণ বক্তব্য দেয়া বা কাজ করা, এগুলো কি রাজনৈতিক দলগুলোর দিন শেষে ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কিনা? ডাক্তার মিজানুর রহমান, আপনি কি বলবেন আমরা যদি এই আলোচনা শুরু করতে চাই? তো ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমাদের দেশ টিভির দর্শক শ্রোতাকে যারা শুনছেন। দেখুন, আপনারা জানেন যে আমাদের এই 24-এর যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছিলাম। বিশেষ করে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং আমাদের জনগণ তাদেরকে সমর্থন করেছিল। তাদের দায়িত্ব ছিল যে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সংস্কার, বিচার এবং নির্বাচন। তো সংস্কার, সেগুলো কিছু প্রস্তাব তৈরি হয়েছে, সেগুলো নিয়ে নানান বিতর্ক আছে। কিন্তু দিন শেষে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রকে ফিরিয়ে আনা, তো এইটাই ছিল আমাদের মূল লক্ষ্য। এবং আপনি যদি দেখেন যে আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের আগেও আমরা যে 15-16 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কারণ যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে আমাদের দেশের জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে নাই, ভোটাধিকার ছিল না, একতরফা নির্বাচন হয়েছে। এবং ক্ষমতা গ্রহণ করা একদলীয় শাসন ব্যবস্থা থাকার কারণে জনগণের মধ্যে যে মানে আন্দোলনের যে স্পৃহা আমরা দেখেছি, অসন্তোষ বলতে পারি, এর প্রেক্ষিতে কিন্তু এই অভ্যুত্থানের পরে দেশের মানুষ ভেবেছে যে একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেই জায়গায় আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো এইবারের নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা সেই নির্বাচনের মাঠে যে সহনশীল পরিবেশ বজায় রাখা দরকার, আমরা কিন্তু সেটা দেখছি না। ক্রমশ এই রাজনৈতিক দলগুলো কিন্তু আমরা বিগত 15 বছর ধরে একসাথে আন্দোলন করেছি সরকার বিরোধী, কিন্তু যখন আমরা এই নির্বাচনের মাঠে আসছি তখন কিন্তু আমরা একে অপরকে আক্রমণ করে কথা বলা। এবং আজকেও আপনি যদি দেখেন, ঢাকাতে প্রার্থীর উপরে হামলা হয়েছে প্রকাশ্যে। এরপরে ঢাকার বাইরেও বিভিন্ন জায়গা, আপনি যদি সোশ্যাল মিডিয়া বা আপনি টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীদের কিংবা তার গণসংযোগে হামলা হচ্ছে। কোনো জায়গায় কিন্তু সরকারের তরফ থেকে বলি বা নির্বাচন কমিশন থেকে বলি, কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। এটা কেন? এটা কি তাদের লোকবলের অভাব হচ্ছে নাকি তাদের সদিচ্ছার অভাব হচ্ছে? অভাবটা কোন জায়গায়? অভাবটা হচ্ছে যে সরকারের সক্ষমতার অভাব। আমরা বারবার এটা বলেছিলাম। কারণ হচ্ছে যে সরকার একটি নির্বাচন করার জন্য তার প্রশাসন কাঠামোকে যেভাবে ঢেলে সাজানো দরকার, সেদিকে সে শুরু থেকে হাত দেয় নাই। আপনি যদি দেখেন যে যেন তেনভাবে মব তৈরি করে
যেইভাবে সন্ত্রাসী কর্মকলাপ করা হয়েছে, কার্যকলাপ, যেভাবে দখলদারিত্ব করা হয়েছে, বিচার অঙ্গনে যেভাবে মব তৈরি করে আসামিদের উপরে যেভাবে আক্রমণ তৈরি করা হয়েছে, এগুলো নিয়ে তো সরকার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। ফলে মানুষ কিভাবে আশান্বিত হবে? আমি ধরেন গণফোরামের জেনারেল সেক্রেটারি, আমি মাগুরাতে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। আপনারা দেখেছেন যে বিভিন্ন মিডিয়াতে আসছে, আমার বাড়িতে কিন্তু ককটেল এবং বোমা বিস্ফোরণ হয়েছে। এরপরে আমি সেটা নিয়ে অভিযোগ দায়ের করেছি, এখন পর্যন্ত কোনো আসামি কিন্তু ধরা যায় নাই। তারপরে যদি আপনি বলেন মাগুরা জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে আমি 11ই জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছি। প্রধান নির্বাচন কমিশনার কার্যালয় থেকে আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ কিংবা এই অভিযোগের ব্যাপারে কোনো তদন্ত ইত্যাদি করা হয়নি। তার মানে হচ্ছে যে এই নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সক্ষমতা, আমি মনে করছি সেটা তাদের নাই, সরকারেরও শুরু থেকে নাই, তাদেরও নাই। আরেকটা কথা যদি আপনাকে বলি, এইবার আপনি যদি দেখেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক, যেটা আমার সংবিধানে বলা আছে দ্বৈত নাগরিক, তিনি কিন্তু নির্বাচনে দাঁড়াতে পারবেন না। যার দেশপ্রেম নাই, বাংলাদেশকে ছেড়ে যে অন্য দেশে যে নাগরিকত্ব নাই, সেই ব্যক্তি আমার দেশে এসে নির্বাচন করছে এবং আমার যে ইসি নির্বাচন কমিশন তাদেরকে বৈধ করে দিচ্ছে, কিংবা হাইকোর্টে যে বৈধ হচ্ছে। তো এই যে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিদের যেভাবে নির্বাচন করার সুযোগ দিচ্ছে, এটা তো রেকর্ড। এটা তো একটি অভ্যুত্থান পরবর্তী একটি গ্রহণযোগ্য নির্বাচনের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা এটা প্রমাণ করে না যে সরকার নিরপেক্ষভাবে কিংবা নির্বাচন কমিশনার তার যে সক্ষমতা থাকা দরকার সেটা দেখাতে পারছে না। এই জায়গায় মনে হচ্ছে যে কালো টাকা এবং পেশি শক্তির কাছে আমার সরকার এবং নির্বাচন কমিশন তারা জিম্মি হয়ে গেছে, এই জায়গা থেকে তারা বের হতে পারছে না। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, আপনার এই কথাটিতে আমি আপনাকে আটকে রাখতে চাই। নির্বাচন কমিশন মনে হয় কালো টাকা কিংবা পেশি শক্তির কাছে জিম্মি হয়ে গেছে, এই জায়গাতেই আপনাকে আটকে রেখে আমি একটু বলতে চাই যে আমাদের সাথে আমাদের আরো একজন অতিথিও যুক্ত হয়ে গেছেন, খন্দকার মাসুকুর রহমান মাসুক, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। জনাব মাসুক, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একটা বিরতির পর এসে নিশ্চয়ই আমরা আলোচনায় যুক্ত হব। দর্শক, একটা বিরতি নিচ্ছি। আর কাবেল নিবেদিত দেশ শুনতে সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছি। প্রতিশ্রুতি নির্বাচন, প্রতিহিংসার রাজনীতি নিয়ে কথা বলছিলাম। আমরা চলে যেতে চাই আমার আরেক অতিথি খন্দকার মাসুকুর রহমানের কাছে, এবং যেমনটা বলছিলেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সেটি হলো যে সক্ষমতা, সদিচ্ছা কোনটির অভাব। আমি জিজ্ঞেস করেছিলাম নির্বাচন কমিশনের ঠিক এই মুহূর্তে কাজ করছে যে তারা আসলে যে প্রোটেকশন কিংবা প্রার্থীদের যে প্রোটেকশন, সেই বিষয়টি খুব বেশি গুরুত্বের সাথে দেখছে কিনা এই বিষয়টি নিয়ে তিনি বলছেন যে কালো টাকা এবং পেশি শক্তির কাছে নির্বাচন কমিশন জিম্মি হয়ে গেছে এবং কার্যকরী কোনো পদক্ষেপ সে ক্ষেত্রে তারা নিতে পারছে না। যেখানে বিএনপি প্রায় 30-এর অধিক, আমি যদি হিসাব ভুল না করি, 30-এর অধিক ঋণ খেলাপি প্রার্থী নিয়ে এবারের নির্বাচনে অংশ নিচ্ছে, সেখানে দেশকে দুর্নীতি করার যে প্রয়াস বা অঙ্গীকার বিএনপির, প্রতিশ্রুতি বিএনপির, সেটি আসলে কতটুকু কার্যকর হবে? কারণ জামাত ইসলামের পক্ষ থেকে এরই মধ্যে বিএনপিকে কিন্তু এক ধরনের পরামর্শ দেওয়া হয়েছে, আগে নিজেদের দুর্নীতিমুক্ত করুন, তারপর দেশের দুর্নীতি দূর করতে যাবেন। এরকম প্রসঙ্গ চলে এসেছে। আমি যদি খন্দকার মাসুকুর রহমানের মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আজকের ধন্যবাদ সম্মানিত সহ-আলোচককে। আজকে প্রতিপদ্য বিষয় আপনারা সুন্দর উপস্থাপন করেছেন। প্রতিশ্রুতি নির্বাচন, প্রতিহিংসার রাজনীতি। নির্বাচনের প্রতিশ্রুতি আমি যেটা বুঝি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছেন শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে। তার মানে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে প্রতিশ্রুতিতে আমি মনে করি নির্বাচনের প্রশ্নে আমি এটা প্রত্যাশা করি। দীর্ঘ 17.5 বছর ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করতে গিয়ে এবং 24,000 আত্মত্যাগ করেছেন, নিহত হয়ে শহীদ হয়েছেন, পঙ্গুত্ব জীবনযাপন করছেন, অনাহারে আছেন। তাদের ত্যাগের বিনিময়ে অন্তত দেশে একটি শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচনের উদাহরণ হয়ে থাকুক, এই প্রত্যাশা আমি করি। প্রতিশ্রুতি যারা দিয়েছেন, এবং আমি একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে মনে করি এই প্রতিশ্রুতি সরকারের বাস্তবায়ন করতে গিয়ে বড় দলের ভূমিকা আছে, তারা সেই ভূমিকা
রাখবেন। প্রতিহিংসা, রাজনীতিতে প্রতিযোগিতা থাকা ভালো, প্রতিহিংসা থাকা ভালো নয়, এটা কাম্য নয়। আমি 24-এর পরে বলেছিলাম, রাজনীতিবিদরা যদি 24 থেকে শিক্ষা নিতে না পারে তাহলে দেশ জাতির জন্য মঙ্গলজনক কিছু বই আনবে না। বিএনপি রাজনীতির ক্ষেত্রে, এই প্রতিহিংসার ক্ষেত্রে রাজনীতিতে কতটুকু সহনশীল? আমি, মানুষ মনে করে এখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে কিংবা এই জুলাই আন্দোলন সংগ্রামে সহযোদ্ধা ছিলেন যারা করে নাই, সকলেই মনে করে বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, যার মাথা বড়, ব্যথাও বড়। সেখানে বিএনপির অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে এই নির্বাচনকে সুষ্ঠু করার প্রশ্নে। এখন আমি বলি, ঋণ খেলাপির একটা কথা বলেছেন, ঋণ খেলাপির সংজ্ঞাটা কি সুস্পষ্ট করে বলতে চাই। যারা ঋণ নিয়ে দেয় না এরকম টাইপের। না, আমি বলি, দেখেন, তার আগে একটু বলি, নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন কি কারা করতে পারবেন সুস্পষ্টভাবে উল্লেখ আছে। তার বয়স কত হতে হবে, তার ভোটার লিস্টে থাকতে হবে, আইডি থাকতে হবে, সবকিছু ব্যাখ্যা আছে। ঋণ নেওয়া কোনো দোষের না, ব্যবসা করতে হলে লোন নিতেই হবে। ঋণ খেলাপি কাকে বলে? আমি একটা ক্রেডিট কার্ড নিলাম, মনে করেন 3 লক্ষ টাকার, একটা কিস্তি দেয়নি, আমি ঋণ খেলাপি। একটা কিস্তি আমি দেই না, দিস ইজ কল ঋণ খেলাপি। 1,500 কোটি টাকা লোন নিলেন, এটা কি ভালো না মন্দ? না, আমি বলি ঋণ খেলাপির আমি সংজ্ঞাটা আগে আসি। 500 কোটি টাকা লোন নিয়েছে, দোষ নাই। সে একটা কিস্তি, এই লোন কিসের ভিত্তিতে পরিশোধ করবে এটা নিয়ম আছে, সেইটা একটা কিস্তি যদি না দেয় সে ঋণ খেলাপি। ক্লিয়ার? নির্বাচন কমিশনের নিয়মে আছে কোন তারিখের মধ্যে আমি একটা কিস্তি নাও দিতে পারি। আমি তো ইলেকশন করছি, আমি তাড়াতাড়ি আমার এই ক্রেডিট কার্ডের কিস্তি, ক্রেডিট কার্ডের একটা কিস্তি কি সেটা 2,000 টাকা হইতে পারে, 50,000 হতে পারে। কিন্তু এখানে তো হাজার কোটি টাকার বিষয় আছে। এখন আছে 500 কোটি টাকা যে লোন নিছে, 1,000 কোটি টাকা লোন নিছে, নিতেই পারে। সে ব্যবসা করে লোন নেবে না, লোন নেওয়ার ক্রাইটেরিয়া তার সেই অ্যাবিলিটি আছে বলে সে তাকে লোন দিছে। সেখানে যদি সে ঋণ খেলাপি বলতে, আমি ওইটা একটা কিস্তি দেন নাই, বাকি এই কিস্তিটা ওই 1,000 কোটি টাকা পরিশোধ করবে, নট দ্যাট। ওইটা যদি কোন নির্বাচন মনোনয়ন দাখিলের কতদিন পূর্বে দিতে হবে তাহলে সে নির্বাচন করতে পারে। সেটা যদি আপনার ঋণ খেলাপি তাকে বলবেন কেন? সেটা তো আপনাকে ইলেকশন কমিশনের আইনই তো বলে দিচ্ছে। আমি বলি ঋণ খেলাপির মনোনয়ন তো বাতিল হয়ে যাবে, সে ইলেকশন করতে পারবে না। না, অবশ্যই লোন নিবেন, কিন্তু সেই লোনটা তো সময় মতো পরিশোধ করতে হবে, কারণ এটা তো দেশের টাকা। লোন সময় মতো পরিশোধ না, পরিশোধ না করলে তো সে খেলাপি। আমি বলি নো খেলাপি না, খেলাপি পরিশোধ না করা তো আরো বড় খেলাপি। খেলাপি একটা কিস্তি যদি না দিতে পারে, ধরেন আমার 3টা কিস্তি, 2টা কিস্তি হয়ে গেছে, আমি ঋণ খেলাপি। আমার লোন আছে অনেক, আমি ওই 2টা কিস্তি আমি পরিশোধ করে দিলাম। পরিশোধ করে দেওয়ার পরে মানে কি সেই শর্তেই কি বিএনপির যে ঋণ খেলাপি প্রার্থীরা এবার প্রার্থী হয়েছে সেই শর্তেই হয়েছে? আমি বলি না, আমি তা হতে পারবে না। আমার ঋণ নাই কার? একটা কৃষক 5,000 টাকা লোন নাই। না, লোন তো কম বেশি সবারই আছে। আমি আবার বলি, ক্ষুদ্র লিজিং কোম্পানি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে 5,000, 3,000, 4,000 কত লোন দেয়। বিএনপির যে প্রার্থীরা আমি যদি খন্দকার মাসুকুর রহমান, আমি জানতে চাই যে তাহলে এত পত্র পত্রিকাতে কেন এই বিষয়টি আসছে? এই বিষয়টি একটা প্রশ্নটা রেখে আমি যেতে চাই যে বিএনপির যে প্রার্থীরা ঋণ খেলাপি বলা হচ্ছে যাদেরকে, প্রায় 30 প্রার্থী, সেই ক্ষেত্রে আসলে কোন শর্তে, মানে কোন শর্তে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে? 3 লক্ষ লোকের লোন আছে, কিন্তু কোন ঋণ খেলাপি নির্বাচনে যোগ্যতা হবে না, তার মনোনয়ন বাতিল হবে আইন অনুযায়ী। কোন ঋণ খেলাপি ইলেকশন করতে পারবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, একটা ঋণ খেলাপি যদি ইলেকশন মনোনয়ন থাকে। খন্দকার মাসুকুর রহমান, একটা বিরতি নিয়ে আসি। বিরতির সময় হয়েছে। আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায় একটা বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা, সোনিয়া হক আপনাদের সাথে আছি। প্রতিশ্রুতি নির্বাচন, প্রতিহিংসার রাজনীতি বিষয়টি নিয়ে কথা বলতে বলতে আমরা বিএনপির যে দুর্নীতি দমনের বা দুর্নীতির টুটি চিপে ধরার যে প্রসঙ্গটি সেখানে এসে দাঁড়িয়েছে। আমি খন্দকার মাশরুকুর রহমানের কাছে ছিলাম আলোচনায়। আমি আবারও ফিরতে চাই ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানকে দিয়ে এবারের আলোচনাটা শুরু করি। সেটি হলো যে আসলে আমরা যে বিএনপির যে ঋণগ্রস্ত প্রার্থীদের কথা বলছিলাম, ডক্টর মিজানুর রহমান, আপনি কিন্তু আপনার আলোচনাতেও সে বিষয়টি নিয়ে এসেছিলেন এবং বলা হচ্ছে যে বিএনপির যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদের প্রায় 59.41% প্রার্থীর ঋণগ্রস্ত এবং তাদের যে ঋণের পরিমাণ সেটি দিয়ে প্রায় 26টি ব্যাংক তৈরি করা যাবে, এমনও বিভিন্ন ধরনের তথ্য কিন্তু এসেছে। তো আসলে ঋণ খেলাপির সংজ্ঞা যেটি মাশরুকুর রহমান বলছিলেন, আপনি সেই বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনার কাছে ব্যাখ্যাটা কিরকম বা বিশ্লেষণটা কিরকম? দেখুন, ভাষ যেটা বলেছেন সেটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি, এই অর্থে যে উনি যেটা বলেছেন ক্রেডিট কার্ড বা কোনো জায়গায় একটা কিস্তি না দিলে ঋণ খেলাপি। আসলে যখন ঋণ নেওয়া হয় তখন ওই ঋণের কিছু শর্ত থাকে। যেমন ধরেন টার্ম লোন বা সিসি লোন, তার থাকে যে তারা 3 মাস পরে বা প্রতি মাসে কিস্তি দেওয়ার যে বিষয়গুলো থাকে। এখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যে যখন আমি ওই ব্যাংকের টাকাটা কোনো রকম পরিশোধ করব না, তখন পরপর 3টা কিংবা 4টা কিস্তি যদি ব্যাংকে জমা হয়ে যায়, তখন বাংলাদেশ ব্যাংকের সিআইবি তার খারাপ রিপোর্ট তৈরি হবে, তখনই সে ঋণ খেলাপির তালিকায় চলে যাবে। এবং দেখা যায় যে আমাদের বাংলাদেশে যারা এই যে ঋণ নিয়েছে ব্যাংক থেকে, তারা কিন্তু শত শত কোটি টাকা ঋণ নিয়েছে, নিয়ে বিশাল ইন্ডাস্ট্রি করেছে, কিংবা ইন্ডাস্ট্রির নামে তারা সেই টাকাটা পাচার করে দিয়েছে। এরকম অনেক ধরনের তথ্য আমরা পেয়ে থাকি। আপনি কি মনে করেন যে এই যেহেতু এখন টাকার মানে একটা আছে, মানে আর্থিক একটা অনিয়মের অভিযোগ এখানে আছে, সেক্ষেত্রে নির্বাচনে এই কালো টাকার বা কোন রকমের প্রভাব পড়তে পারে? আমি সেটা বলছি যে এই যে ধরেন ব্যাংকের যে টাকা, সেটা তো জনগণের টাকা, এবং সেই জায়গায় যদি আপনি দেখেন যে বিগত সরকারের সময়ও দেশ থেকে ব্যাংক থেকে লোন নিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এবং সেই তালিকায় শুধু আমরা যে সেই সরকারের কথা বলছি, এর বাইরে যারা ব্যবসায়ী, ধরেন এবারের যে নির্বাচনে আসছে, এখন নির্বাচনের বাইরে কিন্তু প্রতিদিনই ব্যাংকগুলো ঋণ খেলাপিদের বিরুদ্ধে মামলা, টাকা তোলার জন্য নোটিশ ইত্যাদি দেয়। কিন্তু রাজনৈতিক প্রভাব প্রতিপক্ষ মানে বলয়ের মধ্যে যারা থাকে, এই রাজনৈতিক প্রভাব বলয়ের মধ্যে যারা, তাদের থেকে ব্যাংক কিন্তু টাকা আদায় করতে পারে না, রিশিডিউল করে নানা ধরনের ফাঁক ফকর নিয়ে তারা কিন্তু পার পেয়ে যায়, কিংবা বছরের পর বছর সেই টাকাটা অন্য খাতে ব্যবহার করার সুযোগ নেয়। এই ক্ষেত্রে এই যে নির্বাচনে যেহেতু সুনির্দিষ্টভাবে বলা আছে ঋণ খেলাপিরা অংশগ্রহণ করতে পারবে না, এখন এই ঋণ খেলাপির সংখ্যা হলো যে আমি নির্দিষ্ট সময় ধরে ব্যাংকে টাকা পরিশোধ করছি না, আমাকে নোটিশ দেওয়া হচ্ছে, তারপরে যখন বাংলাদেশ ব্যাংকের সিআইবি খারাপ হচ্ছে, প্রার্থী হিসাবে যখন মনোনয়নপত্র দাখিল করে রিটার্নিং অফিসার তার নামে বাংলাদেশ ব্যাংকের কাছে ক্লিয়ারেন্স চায়, বাংলাদেশ ব্যাংক যখন বলে দেয় যে ইনি ঋণ খেলাপি, এবং ক্ষেত্রমত যে ব্যাংকের থেকে ঋণ নিয়েছে ওই ব্যাংকের প্রতিনিধিও কিন্তু রিটার্নিং অফিসারের কাছে বসে থাকে, আপত্তি দেয় বাছাইয়ের সময় যে আমার কাছ থেকে এত কোটি টাকা ঋণ নিয়েছে, পরিশোধ করে না। এখন বিষয়টা হলো, যেহেতু আইনে বলা আছে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, আমার সংবিধান বলেছে, কিন্তু এবারের নির্বাচনে যদি দেখেন যে রিটার্নিং অফিসার কিন্তু ঋণ খেলাপি হিসেবে তার মনোনয়নপত্র বাতিল করেছে, কিন্তু নির্বাচন কমিশনে আপিল করার পরে সে কিন্তু ফাঁক দিয়েছে এবং বড় বড় আইনজীবীদের তাদেরকে নিয়ে যাচ্ছে। আমি নিজেও একদিনকে সেখানে উপস্থিত থেকে দেখলাম যে শুনানির পর্যায়ে তারা নানান ধরনের আইনের ফাঁক ফকড় দেখায় সেখান থেকে বৈধ করে নিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে হাইকোর্টে যেও তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, আমি আসলে এই বিষয়টি নিয়েই আলোচনা করতে চাচ্ছিলাম যে খন্দকার মাশরুকুর রহমানের কাছেও যেতে চাই এই বিষয়টি নিয়ে কথা বলতে। সেটি হলো, আমি ছোট্ট করে যদি খবরটি তুলে ধরি, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মোট প্রার্থীর মধ্যে 59.41% প্রার্থী ঋণগ্রস্ত বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এবং বলা হচ্ছে যে এখানে প্রায় চূড়ান্ত মোট নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল এতে অংশ নিচ্ছে, যাতে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা 1981 জন, এতে 249 জন স্বতন্ত্র অর্থাৎ 13% প্রার্থী, আর 1732 জন দল
দলীয় মার্কা নিয়ে লড়বে, সেক্ষেত্রে বিএনপির দল থেকে যারা অংশগ্রহণ করছে সেটি দলীয় সংখ্যাটি বিএনপিরই বেশি। কোন শর্তে আসলে আইনের কোন শর্তাবলে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে, এই প্রশ্নটি আপনার কাছে ছিল খন্দকার মাশুকুর রহমান। আমি মাত্র একজন এমডি সাহেবের সাথে কথা বললাম, ঋণ খেলাপির সংজ্ঞা কি। একটা লোক এমডি হয়েছে অনেক অভিজ্ঞতা নিয়ে, হ্যাঁ, মিজান ভাই যেটা বলছে সঠিক। আমি বললাম ধরেন আমি 100 কোটি টাকাটা লোন দিলাম, উনি বলছে লোন নেওয়ার আগে যে শর্তে লোনটা ফেরত দেওয়ার কথা সেই শর্ত ভঙ্গ করলে সেটা ঋণ খেলাপি। ঋণ খেলাপি এক জিনিস, ঋণ নেওয়া আর এক জিনিস। আমি মনে করি বিএনপি 300 লোকের লোন নেওয়া উচিত। কি করে খাবে? দালালি করে খাবে, চাঁদাবাজি করে খাবে, না ব্যবসা করে খাবে? 300 লোকেরই লোন থাকা উচিত। লোন নেওয়া উচিত, কিন্তু সেই লোনটা তো সময়মতো ফেরত দেওয়া উচিত। আমি যে কজন লোন নিয়ে ইলেকশন করছে এই কজন নির্বাচিত হওয়া উচিত, কারণ ব্যবসা করে খায়। আচ্ছা, ব্যবসা করে খায়। আমি বলি ব্যবসা করলে লোনের একটা লোকের দরকার হবে। একটা প্রাইমারির চাকরি দিয়ে টাকা খায় না, একটা সাব ইন্সপেক্টর বদলি করে টাকা খায় না, একজন এটিওর বদলি করে টাকা খায় না, টিআরজিআর টাকা খাবে না, তাকে তার ব্যবসা করা উচিত। আর যে এই ব্যবসাটা না করবে সেইগুলো খাবে, জিআর টাকা খায়, টিআর টাকা খায়। আমি যদি যুক্ত করতে চাই মাশুকুর রহমান, ক্ষমতায় গেলে কি আসলে বিএনপি এই জায়গাগুলোতে টাকা খাবে না, এই কথাটা আপনি জোর দিয়ে বলতে পারবেন? না না, আমি বলি আপনার এবারে নির্বাচন, আমি একজন প্রার্থী ছিলাম, আমিও ইলেকশন করছি, কিন্তু 31 বছর বয়সে দুইটার সময় মানুষ বলেন আরএসসিএস, দুটার সময় মানুষ খোঁজে আপনার এককারে আদ্যপাদ্য, একটা হলো বিয়ের সময় আরটা নির্বাচনের সময়। এক আমার কাছে এবার মনে হয়েছে এবার 5 তারিখের পর আমলনামা কার কি জনগণ এটা খুঁজছে। অবশ্যই জনগণ তো সচেতন হয়েছে। আমি কি ক্লিয়ার? অবশ্যই। দ্বিতীয় আসেন, এই ঋণ খেলাপি বিষয়টা আমি ক্লিয়ার করি। নির্বাচনের প্রার্থীর অযোগ্যতার মধ্যে এটাও একটা, সে অযোগ্য প্রার্থী নির্বাচন করতে পারবে এই আইন বাংলাদেশে নাই। আচ্ছা, হাইকোর্ট আপনার রিটার্নিং অফিসার হলো জেলার ডিসি, ডিসি একটা মনোনয়ন বাতিল করতে পারে, সেটা সঠিক নাও হতে পারে, সেটা আপিল করে ইলেকশন কমিশন, সেটাই ইলেকশন কমিশন রাখতে পারে, তারপর হাইকোর্ট যাওয়ার কথা, অ্যাপ্লাইড ডিভিশন যাওয়ারও আছে। ব্যাখ্যা এক একজন এক এক রকম হয় না? অবশ্যই। আমি বলি ফাঁসি তারা যাবজ্জীবন আসে না, হতে পারে। তবে ঋণ খেলাপি মানে এই যে মিজান ভাই যেটা করছে বিগত দিনে, এস আলম, সালমান এফ রহমান, ব্যাংক ডাকাতি, লুটপাট, ইসলামী ব্যাংক সবাই ফেলেছে। অসংখ্য ধন্যবাদ খন্দকার মাশুকুর রহমান। আমরা আশা করব যে দলই সরকার গঠন করুক না কেন 2026-এর নির্বাচনে অবশ্যই এই বিষয়গুলো নিশ্চয়ই, দুর্নীতির এই বিষয়গুলো নিশ্চয়ই তারা সচেতনভাবেই করবেন, হ্যান্ডেল করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকের মতো শেষ করছি আর কাবিল নিবেদিতদের শ্রদ্ধা।